আসসালামু আলাইকুম। প্রবর্তনের আজকের লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা বিন্যাস সমাবেশ পড়ছিলাম। বিন্যাস সমাবেশের পরিচিতিমূলক একটা ভিডিও আমরা এর আগের লেকচারে নিয়েছি। আজকে আমরা তারই ধারাবাহিকতায় আজকে করব আমরা লেকচার 2। আজকে আমরা দেখব গণনার বিভিন্ন সূত্র। তো আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও তোমরা যদি দেখতে চাও, আমি কিন্তু ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আমার আগের ভিডিওগুলো, এই সিরিজের ভিডিওগুলো দেখতে পারো। ওকে, সো আমরা পড়ব হচ্ছে গণনার সূত্র। ঠিক আছে? গণনার গুণন সূত্র, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন। কি বলছে আমি এখানে লিখে দিয়েছি, আমি একটু পড়ে দেখাই তোমাদের। কোনো একটা কাজ m সংখ্যক উপায়ে এবং অপর একটা কাজ n সংখ্যক উপায়ে করা যায়। ঠিক আছে? একটা কাজ m সংখ্যক উপায়ে করা যায়, আরেকটা কাজ n সংখ্যক উপায়ে করা যায়। কাজ দুইটা যদি পরস্পর নির্ভরশীল হয়, খুবই ইম্পর্টেন্ট কথা, কাজ দুইটাকে কি হতে হবে? নির্ভরশীল হতে হবে। একটার উপর আরেকটা হতে হবে, একটার উপর আরেকটা নির্ভরশীল হতে হবে। তারপরে বলছে যদি নির্ভরশীল হয় তবে একটির পরে আরেকটি কাজ করার মোট উপায় হচ্ছে m গুণন nt। কি বলছে? আরেকটা কথা, খুবই ইম্পর্টেন্ট কথা বলছে, একটার পরে আরেকটা কাজ করার মোট উপায়। ঠিক আছে? মানে মোট কথা এখানে আসলে আমরা দুইটা কাজই করব। প্রথম যে কাজটা সেটা m সংখ্যক উপায়ে করতে পারি, দ্বিতীয় কাজটা n সংখ্যক উপায়ে করতে পারি। এই দুইটা কাজ পরস্পর নির্ভরশীল। যদি আমরা প্রথম কাজটা করার পরে দ্বিতীয় কাজটা করতে চাই, তাহলে যে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল যে দুইটা কাজ, এই দুইটা কাজ করার মোট উপায় হবে m গুণন nt। আমরা এটা নিয়ে আরো কথা বলবো, কিছু এক্সাম্পল করি। এক্সাম্পল করলে আসলে তোমরা আরেকটু বুঝতে পারবা। দেখো, আমাদের ফার্স্ট এক্সাম্পল হচ্ছে একটা অডিটোরিয়ামে 12টা দরজা রয়েছে। একজন ছাত্র কতভাবে অডিটোরিয়ামের একটি দরজা দিয়ে ঢুকে আরেকটা দরজা দিয়ে বের হতে পারবে? দেখো, আমাদের দুইটা কন্ডিশন, দুইটাই কিন্তু স্যাটিসফাই করছে। একটা কাজের উপর আরেকটা নির্ভরশীল। তুমি যদি অডিটোরিয়ামে ঢুকে বের হতে চাও, তোমাকে আগে ঢুকতে হবে, দেন কি করতে হবে? বের হতে হবে। সো একটার উপর আরেকটা নির্ভরশীল, এবং আমরা কিন্তু আগে ঢুকবো দেন পরে বের হব। দ্যাট মিনস আগে একটা কাজ হচ্ছে, তারপরে একটা কাজ হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে কাজ দুইটা করার মোট উপায় হবে m গুণন n। আচ্ছা, সো প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে তোমাকে অডিটোরিয়ামে ঢুকতে হবে। ঢোকার উপায় কয়টা? দেখো, 12টা দরজা আছে, তার মানে তুমি 12 ভাবে অডিটোরিয়ামের ভিতরে ঢুকতে পারো। ঢুকার পরে বলছে যে একটা দরজা দিয়ে ঢুকে আরেকটা দরজা দিয়ে বের হতে হবে। সো যেটা দিয়ে ঢুকছো সেটা দিয়ে বের হবে না, বাকি যে 11টা দরজা আছে সেই 11টা দিয়ে দরজা দিয়ে বের হওয়ার উপায় হচ্ছে 11টা। সো একটা দিয়ে ঢুকে আরেকটা দিয়ে বের হওয়ার মোট উপায় হবে 12 গুণন 11। সো আমার মোট উপায় এটা সমান সমান 12 গুণন 11, এত। ঠিক আছে? এটা হিসাব নিকাশ করে যত হয় তত। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমরা দেখি। এখানে কি বলছে? এখানে বলছে যে রংপুর থেকে ঢাকায় যাবার 5টা রাস্তা আছে এবং ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার 4টা রাস্তা আছে। ঠিক আছে? সো রংপুর থেকে ঢাকা হয়ে চট্টগ্রামে যাওয়ার টোটাল কতটা ওয়ে আছে এটা আমাদেরকে বলতে হবে। দেখো, এখানে আমার দুইটা কন্ডিশন আছে, দুইটাই স্যাটিসফাই করতে আছে। এক হচ্ছে গিয়ে রংপুর থেকে চট্টগ্রামে যাওয়াটা ঢাকার উপর নির্ভরশীল, এবং সেকেন্ড কন্ডিশন আমি কি বলছিলাম যে রংপুর থেকে চট্টগ্রামে যাইতে গেলে আগে ঢাকায় যাইতে হবে। ঠিক আছে? আমি বলছি যে রংপুর থেকে ঢাকা হয়ে চট্টগ্রামে যাইতে হবে। সো দুইটা কন্ডিশনই আমার স্যাটিসফাই করতেছে। আচ্ছা, সো অঙ্কটা তুমি যদি একটু ভিজুয়ালি চিন্তা করো, এরকম হবে। এটা হচ্ছে রংপুর, রংপুর থেকে যাইতে হবে ঢাকা, ঢাকা থেকে যাইতে হবে কত? চট্টগ্রামে। সো রংপুর থেকে ঢাকায় যাওয়ার কয়টা রাস্তা আছে বলো তো? রংপুর থেকে ঢাকায় যাওয়ার রাস্তা আছে 5টা। সো ধরা যাক আমি 5টার যে কোনো একটা রাস্তা দিয়ে ঢাকায় গেলাম। দেন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার কয়টা রাস্তা আছে? ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার রাস্তা আছে 4টা। সো আমি এই 1টা, 2টা, 3টা, 4টা রাস্তা দিয়ে যেতে পারি। মানে মোট কথা রংপুর থেকে ঢাকায় যে কোনো একটা দিয়ে রাস্তা দিয়ে যে আমি কিন্তু ঢাকা থেকে চট্টগ্রামে 4 ভাবে যেতে পারি। ঠিক সিমিলারলি আমি যদি রংপুর থেকে সেকেন্ড রাস্তাটা দিয়ে যেতাম, তারপর আমি 4 ভাবে যাইতে পারতাম। থার্ড রাস্তা দিয়ে গেলেও 4 ভাবে যেতে পারতাম, ফোর্থ রাস্তা দিয়ে গেলেও 4 ভাবে যেতে পারতাম, ফিফথ রাস্তা দিয়ে যদি যাই তাহলেও কিন্তু আমি রংপুর থেকে ঢাকায় যাওয়ার পর চট্টগ্রামে 4 ভাবে যেতে পারতাম। তাহলে হিসাব করো, তুমি প্রথম রাস্তাটা দিয়ে যে 4, তাই না? দ্বিতীয় রাস্তাটা দিয়ে যে আরো 4, তৃতীয় দিয়ে আরো 4,
চতুর্থ দিয়ে আরো 4, পঞ্চমটা দিয়ে যে আরো 4, টোটাল 4 গুণন 5। এই জন্য আমরা বলতেছিলাম যে যখন একটা ঘটনার উপর আরেকটা ঘটনা নির্ভরশীল হবে তখন ওদের মোট উপায় হবে ওদের গুণফল। এটা হচ্ছে কি আমার গণনার গুণন সূত্র। তো তোমরা বুঝতে পারতেছো এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 4 গুণন 5t, দ্যাট মিন্স 20টি। আচ্ছা, সো এইখানে আমি দুইটা কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এইখানে তুমি যদি ইংলিশে যে প্রশ্নগুলোকে ট্রান্সলেট করো তাহলে এখানে মাস্ট বি একটা অ্যান্ড থাকবে, ঠিক আছে? ঘটনাগুলা দুইটাই একসাথে ঘটতে হবে, দ্যাটস ওয়াই এখানে অ্যান্ড থাকবে, ঠিক আছে? সো অঙ্কগুলো চেনার উপায় হচ্ছে এখানে থাকবে হচ্ছে গিয়ে অ্যান্ড। এবং আরেকটা চেনার উপায় হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ঘটনাটা সম্পূর্ণ হয় নাই ততক্ষণ পর্যন্ত তোমাকে গুণ করতে হবে, ঠিক আছে? সম্পূর্ণ ঘটনাগুলো যোগ করতে হয়, অসম্পূর্ণ ঘটনাগুলো গুণ করতে হয়। সো আমরা বলবো যে এইখানে আমরা অসম্পূর্ণ ঘটনার ক্ষেত্রে আমরা করব হচ্ছে গুণ, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো গণনার যোজন বিধি কি বলতেছে? ফান্ডামেন্টাল প্রিন্সিপল অফ অ্যাডিশন কি বলতেছে? একটি কাজ m সংখ্যক উপায়ে এবং অপর একটি কাজ n সংখ্যক উপায়ে করা যায় যদি কাজ দুটি পরস্পর নির্ভরশীল না হয় মানে অনির্ভরশীল, ঠিক আছে? তো নির্ভরশীল যদি না হয়, এটা খুবই মেজর একটা কন্ডিশন। তবে কমপক্ষে একটি কাজ করার উপায় মোট উপায় হবে m প্লাস n টি। কমপক্ষে কথাটার মানে কি? কমপক্ষে কথাটার মানে হচ্ছে একটি কাজ বা দুইটি কাজ, ঠিক আছে, বা আরো বেশি কাজ। দেখো ঘটনা হচ্ছে আমরা এর আগের বার বলছিলাম যে এন্ড থাকবে, মানে যদি m সংখ্যক কাজ হয় n সংখ্যক কাজ হয়, মানে উপায় যদি m সংখ্যক হয় n সংখ্যক হয়, দুইটা কাজ দুইটাই আমাদেরকে করতে হবে, ঠিক আছে? বাট এখানে আমাদের দুইটা কাজ দুইটাই করতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো একটা তুমি করতে পারো অথবা দুইটা তুমি করতে পারো, ঠিক আছে? তো এইখানে আমাদের কি হবে? যোগ হবে, ঠিক আছে? আগে ছিল গুণ, এবার হবে যোগ। আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে বুঝতে পারবা। দ্য ফার্স্ট এক্সাম্পল হচ্ছে একটা ক্লাসে 5 জন গণিতের ছাত্র, 6 জন রসায়নের ছাত্র, 7 জন পদার্থবিজ্ঞানের ছাত্র আছে। এদের মাঝে থেকে একজনকে তুমি ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করতে চাও। যে কোনো একজনকে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করতে চাও, কতটা ভাবে বা কতটা উপায় তুমি একজন ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করতে পারবা? তাহলে একজন ক্লাস ক্যাপ্টেন আমি নির্বাচন করতে চাই, দেখো এরা কিন্তু পরস্পর অনির্ভরশীল ঘটনা, তাই না? আমি গণিতের ছাত্র যদি নির্বাচন করতে চাই, এর সাথে রসায়নের ছাত্রের কোনো সম্পর্ক নেই, তাই না? মানে পরস্পর ঘটনাগুলো অনির্ভরশীল ঘটনা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। এবং আমার ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করার মোট উপায় হবে সবগুলোর যোগফল, অর্থাৎ 5 প্লাস 6 প্লাস 7 টি, দ্যাট মিন্স 18টি। 18টা উপায়ে আমি একজন ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করতে পারি। যদি প্রশ্নটা এরকম করতাম, কত ভাবে একজন ক্লাস ক্যাপ্টেন এবং একজন ভাইস ক্যাপ্টেন নির্বাচন করা যায়? আমি একটু লিখি। কত ভাবে একজন ক্যাপ্টেন এবং একজন ভাইস ক্যাপ্টেন নির্বাচন করা যায়? তাহলে আমার অ্যান্সারটা কিরকম হতো? দেখো ক্যাপ্টেন নির্বাচন করার উপায় তো তুমি অলরেডি পেয়ে গেছো। ক্যাপ্টেন নির্বাচন করার উপায় হচ্ছে 18টি, তাই না? সো যাকে তুমি ক্যাপ্টেন নির্বাচন করবা সে কিন্তু আর ভাইস ক্যাপ্টেন হতে পারবে না। সো ওই যাকে তুমি ক্যাপ্টেন নির্বাচন করছো সে বাদে বাকি যেই 17 জন আছে সেই 17 জনের যে কোনো একজনকে তুমি ভাইস ক্যাপ্টেন নির্বাচন করতে পারো। দ্যাটস ওয়াই একজন ক্যাপ্টেন এবং একজন ভাইস ক্যাপ্টেন নির্বাচনের মোট উপায় হবে কত? মোট উপায় এটা হবে ক্যাপ্টেন নির্বাচন করার উপায় 18টা এবং ভাইস ক্যাপ্টেন নির্বাচন করার উপায় 17টা।
তো এই দুইটার যোগফল, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা মিশ্র কনসেপ্টের অঙ্ক আমি তোমাদেরকে দিয়েছি, প্রশ্নটা একটু পড়ো। প্রশ্নটা বলছে যে রংপুর থেকে ঢাকায় যাওয়ার 5টি এবং ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার 4টি স্থল পথ আছে, ঠিক আছে। এছাড়াও 3 ভাবে আকাশ থেকে রংপুর থেকে আকাশ পথে রংপুর থেকে চট্টগ্রামে যাওয়া যায়, মানে সরাসরি তুমি রংপুর থেকে চট্টগ্রামে চলে যাওয়া, ঢাকা হয়ে তোমাকে যাইতে হবে না। যেহেতু আকাশ পথে যাচ্ছ, তোমাকে ঢাকা হয়ে যেতে হবে না, সরাসরি তুমি রংপুর থেকে চট্টগ্রামে চলে গেছো। সো প্রশ্ন হচ্ছে রংপুর থেকে চট্টগ্রামে যাওয়ার মোট উপায় কতটা হবে, এটা তোমাদেরকে বের করতে হবে। সো এটা নিয়ে তোমরা একটু চিন্তা করো, আমি তোমাদেরকে কিছু সময় দিলাম, আমি 1 মিনিট। নিজের একটু ট্রাই করে দেখো অঙ্কটা। যাদের 1 মিনিটের বেশি সময় লাগবে তারা চাইলে ভিডিওটি পজ করতে পারো, ভিডিওটি পজ করে কিন্তু তোমরা চাইলে সমাধান করতে পারো। ওকে, সো আশা করছি অনেকে অ্যান্সার করতে পেরেছো। সো প্রশ্নটা আমরা আরেকবার পড়ি, ঠিক আছে। রংপুর থেকে ঢাকায় যাওয়ার উপায় আছে কয়টা? রংপুর থেকে ঢাকায় যাওয়ার উপায় আছে 5টা এবং ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উপায় আছে 4টা। যেহেতু রংপুর থেকে চট্টগ্রামে যদি আমি স্থল পথে যেতে চাই তাহলে ঢাকা হয়ে যেতে হবে। দ্যাট মিনস স্থল পথে যদি আমি যেতে চাই তাহলে এটা কিন্তু একটা নির্ভরশীল ঘটনা হচ্ছে, তাই না? এবং আমরা জানি যে নির্ভরশীল ঘটনায় কি হয়, গুণ হয়। সো আমার স্থল পথে যাবার উপায় এইটা হবে 4 গুণন 5টি, মানে 20টি। এবার দেখো 3 ভাবে আকাশ পথে রংপুর থেকে চট্টগ্রামে যাওয়া যায়। সো যেই 3 ভাবে তুমি আকাশ পথে রংপুর হয়ে চট্টগ্রামে যাবা সেটা কিন্তু ঢাকার উপর নির্ভরশীল ঘটনা না। সো এটা যদি নির্ভরশীল ঘটনা না হয় তাহলে আমাকে কি করতে হবে, আগের অ্যান্সারের সাথে এটা যোগ করতে হবে। আমি তোমাকে যদি একটু ডায়াগ্রাম এঁকে দেখাই, ডায়াগ্রাম এঁকে দেখালে মনে হয় তুমি বুঝতে পারবা। আচ্ছা, সো ডায়াগ্রামটা তুমি যদি আঁকো, আমি আগের মতোই ডায়াগ্রামটা আঁকবো। এটা হচ্ছে রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ঠিক আছে। সেইখানে আছে 5টা উপায়, 1 2 3 4, 5টা উপায়। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উপায় আছে কয়টা? 4টা। সো এইভাবে তো আমরা হিসাব করছিলাম 4 5 20টা, এটা তো আমরা আগে হিসাব করছিলাম। এরপরে ওরা বলতেছে যে রংপুর থেকে চট্টগ্রামে যাওয়ার ডিরেক্টলি 3টা ওয়ে আছে, 1টা 2টা 3টা। এবং এই যে 3টা আকাশপথে যাওয়ার উপায়, এটা কিন্তু ঢাকার উপর নির্ভরশীল না। সো এই 3টা ওয়ে আমার আগেরটার সাথে কি করতে হবে, যোগ করতে হবে। সো মোট উপায়টা হবে তোমার এরকম 20 যোগ 3 এতটা, ঠিক আছে। দ্যাট মিনস 23টি। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। সো তুমি বুঝতে পারতেছো যে এইখানে অ্যাডিশনের ক্ষেত্রে এটা চেনার উপায় হচ্ছে এইখানে তোমার অর হবে, ঠিক আছে। যেহেতু আইদার ওয়ান কাজ হয়, তুমি একটা কাজ করবে না 2টা কাজ করবে, সো এখানে অর থাকবে। এবং এইটার সবচেয়ে বড় চেনার উপায় সেটা হচ্ছে নির্ভরশীল ঘটনা না অনির্ভরশীল ঘটনা, বা তুমি এইভাবে বলতে পারো এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ঘটনা, ঠিক আছে। সম্পূর্ণ ঘটনা কেন? কারণ দেখো রংপুর থেকে আমি যখন চট্টগ্রামে গেছিলাম এটা কিন্তু কমপ্লিট একটা ইভেন্ট ছিল। কমপ্লিট ইভেন্টগুলো বা সম্পূর্ণ ঘটনাগুলো তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে। এবং আগে আমরা গুণনের সময় অসম্পূর্ণ ঘটনা লিখছিলাম, তাই না? এই যে এখানে আমি লিখছিলাম অসম্পূর্ণ ঘটনা।
যখন আমি রংপুর থেকে ঢাকায় গেলাম ঘটনাটা শেষ হয়ে যায়নি, ঘটনাটা শেষ হবে যখন আমি চট্টগ্রামে যাব। সো রংপুর থেকে আমি ঢাকায় গেছি, ইনকমপ্লিট ইভেন্ট। এই জন্যে ঢাকা থেকে যখন আমি চট্টগ্রামে যাব এই দুটা গুণ করতে হবে। অসম্পূর্ণ ঘটনা করতে হয় গুণ এবং সম্পূর্ণ ঘটনা করতে হয় যোগ। ঠিক আছে? আচ্ছা, সো আমরা গুণনের যেই নিয়ম এটা শিখলাম, যোগের নিয়মটাও আমরা শিখলাম। তোমরা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি তারা চাইলে এখনই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফেলতে পারো। আচ্ছা, সো ফ্যাক্টোরিয়াল, এবার আমরা ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জানবো। ফ্যাক্টোরিয়ালের ধারণা, ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি? ফ্যাক্টোরিয়াল জিনিসটা হচ্ছে এরকম, এন ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল এটার মানে হচ্ছে 1 থেকে এন পর্যন্ত সকল সংখ্যার গুণফল। এন ফ্যাক্টোরিয়াল মানে কি? এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে শুরু করে এন পর্যন্ত সকল সংখ্যার গুণফল। ঠিক আছে? সাপোজ আমি বললাম 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে 4 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। আমি যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 গুণন 2 গুণন 3 গুণন 4, যার মানে হচ্ছে 24। ঠিক আছে? যদি আমি বলি 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। মানে গুণ অঙ্কটাকে আগে আমরা যে গুণটা করতাম, তোমাকে যদি আগে বলতাম যে 1 থেকে 20 পর্যন্ত সবগুলো সংখ্যা, তুমি হয়তো লিখতে 1 গুণন 2 গুণন 3 গুণন, বাট মাঝে একটু ডট ডট দিতা। বাট এখন তোমাকে ওটা করতে হবে না। 1 থেকে 20 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল তুমি 20 লিখে একটা এক্সক্লামেশন মার্ক বা আশ্চর্যবোধক চিহ্ন যদি দিয়ে দাও, এর মানে হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। সো আমি যদি 5 ফ্যাক্টোরিয়ালটা তোমাকে একটু বলি, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5, যার ভ্যালু হবে 120। ঠিক আছে? সো আমাদেরকে কিছু ভ্যালু মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত? 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল, যার ভ্যালু হচ্ছে 2। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120 এবং 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720। তো আমরা কি করব? এই ভ্যালুগুলো একটু মুখস্থ রাখবো। ঠিক আছে? এই ভ্যালুগুলো আমরা একটু মুখস্থ করব। আচ্ছা, ফ্যাক্টোরিয়ালকে কিন্তু একটু অন্যভাবেও প্রকাশ করা যায়। ঠিক আছে? একটু অন্যভাবে প্রকাশ করা যায়, সেটা কিরকম? ফ্যাক্টোরিয়ালকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো, এন ফ্যাক্টোরিয়াল। এই সেম জিনিসটাকেই তুমি একটা এল এর মতো সাইজ লিখে সেখানে এন লিখতে পারো। ঠিক আছে? একই জিনিস। তুমি যদি লিখতে চাও এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, তাহলে তোমাকে লিখতে হবে একটা এল লিখে এখানে এন মাইনাস 1। মানে এর হচ্ছে লেখার উপায়। তুমি যদি লিখতে চাও এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এর মানে হচ্ছে তোমাকে এন মাইনাস 2 এভাবে লিখতে হবে। সো এই যে এই ডান সাইডের যে, এটা কি ডান সাইড না বাম সাইড? বাম সাইড, তাই না? বাম সাইডের যে লেখার উপায়টা, সেই লেখার উপায়টাতে কিন্তু দেখো তোমার ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নাই, তুমি ব্র্যাকেট না দিলেও হচ্ছে। বাট এইখানে কিন্তু অবশ্যই তোমাকে ব্র্যাকেট দিতে হবে। দেখো আমি বলতে চাচ্ছি কি, এইটা মানে হচ্ছে এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, বাট তুমি যদি ব্র্যাকেট না দিতা, ব্র্যাকেট না দিলে এন মাইনাস 2 লিখতা, তারপর ফ্যাক্টোরিয়াল দিতা, দেখো ব্র্যাকেটের কিন্তু মিনিংটা কিরকম চেঞ্জ হয়ে গেল। এইটার মানে হচ্ছে এন থেকে তুমি 2 ফ্যাক্টোরিয়াল বিয়োগ করতেছো, যেখানে এটার মানে হচ্ছে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, 1 থেকে n মাইনাস 2 পর্যন্ত সকল সংখ্যার গুণফল। আর এইটা হচ্ছে জাস্ট সিম্পল n থেকে তুমি 2 ফ্যাক্টোরিয়াল বিয়োগ করতেছো। সো অবভিয়াসলি এই সাইডের ডান সাইডের নোটেশনটা তুমি যদি ইউজ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ব্র্যাকেটের দিকে নজর দিতে হবে। আর তুমি যদি বাম সাইডের নোটেশনটা ইউজ করো, তাহলে কিন্তু ব্র্যাকেটটা তো ইম্পর্টেন্ট হয়ে যায় না, তাই না? আচ্ছা, সো ফ্যাক্টোরিয়াল কি আমরা বুঝলাম। ফ্যাক্টোরিয়ালের রিকার্সিভ প্রপার্টি আছে, রিকারশন কথাটার মানে হচ্ছে যেই ফাংশন, ওই ফাংশনটাতে তুমি ওই ফাংশনের মাধ্যমে প্রকাশ করবা। ঠিক আছে? যেমন ধরো n ফ্যাক্টোরিয়ালকে আমি কিভাবে বলছিলাম? n ফ্যাক্টোরিয়ালকে আমি একটু আগে বললাম, আমি যদি 1 থেকে n পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল লিখি, সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। উল্টাটাও বলতে পারো, n থেকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। তার মানে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 ইন্টু
ডট 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 3 3 2 1, তাই না? এটা হচ্ছে কি আমার n ফ্যাক্টোরিয়াল। একটা জিনিস খেয়াল করো তো, এই পোর্শনটা আসলে কি বুঝাচ্ছে? এই পোর্শনটা বুঝাচ্ছে 1 থেকে শুরু করে n-1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। সো 1 থেকে n-1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল, এটাকে কিন্তু আবার আমি n-1 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। দ্যাট মিন্স এই সেম জিনিসটাকে আমি চাইলে বলতে পারি n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। সো দেখো, ফ্যাক্টোরিয়ালকে আমি আবার ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে প্রকাশ করছি। ফ্যাক্টোরিয়াল ফাংশন ছিল, ফাংশনটাকে আমি এগেইন ফাংশন ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে প্রকাশ করছি। দ্যাটস ওয়াই এটাকে বলে হচ্ছে রিকার্সিভ প্রপার্টি বা রিকার্সিভ ফর্মুলা, ঠিক আছে? তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো, n ইন্টু n-1 ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল। একই জিনিস। দেখো, n ফ্যাক্টোরিয়ালকে যদি আমি n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল বলতে পারি, তাহলে n-1 ফ্যাক্টোরিয়ালকে n-1 ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল বলতে পারবো। সিমিলারলি n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু তুমি চাইলে এটাকে n-3 ফ্যাক্টোরিয়ালও বলতে পারো, ঠিক আছে? এইটার বদলে আমরা এইটা লিখলাম, n-2 ফ্যাক্টোরিয়ালকে লিখলাম n-2 ইন্টু n-3 ফ্যাক্টোরিয়াল। এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু খুব সুন্দর একটা তোমার কি করা যায়, আমাদের খুবই কমন একটা প্রশ্ন হচ্ছে এরকম, 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু হোয়াট? আমি একটু আগে বলছিলাম যে n ফ্যাক্টোরিয়াল মানে কি? n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। সো অবভিয়াসলি এই ডেফিনেশনটা তুমি যদি বলো তাহলে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল মানে কি? 0 ফ্যাক্টোরিয়াল মানে দাঁড়ায় 1 থেকে শুরু করে 0 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল, হুইচ ইজ 0। বাট বিষয়টা আসলে এরকম না। 1 থেকে 0 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল করলে 0 ফ্যাক্টোরিয়াল মানে জিনিসটা আসলে ভ্যালিড কোনো কিছু না, ঠিক আছে? আমরা যদি রিকার্সিভ ফর্মুলাটা ইউজ করি, দেখো আমাদের ফর্মুলাটা কি ছিল? আমাদের ফর্মুলা ছিল n ফ্যাক্টোরিয়াল দিস ইজ ইকুয়ালস টু n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? n ইকুয়ালস টু তুমি 0 বসাও, সরি n ইকুয়ালস টু 1 বসাও, n ইকুয়ালস টু তুমি যদি 1 বসাও তাহলে কি আসতেছে? 1 ফ্যাক্টোরিয়াল দিস ইজ ইকুয়ালস টু 1 ইন্টু 1-1 ফ্যাক্টোরিয়াল। সো 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1 গুণন 1-1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তো মানে খেলাটা দেখো, তোমার 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু তুমি অলরেডি জানো, 1 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 1, তাই না? তো 1 কে যখন তুমি 1 দিয়ে ভাগ দিবা, সো তোমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে এরকম, 0 ফ্যাক্টোরিয়াল, এটার ভ্যালুটা চলে আসতেছে কত? 1, ঠিক আছে? ওকে, সো আমি বাই ডেফিনিশন তুমি যদি বলতে চাও যে 0 ফ্যাক্টোরিয়াল মানে কি, 0 ফ্যাক্টোরিয়াল মানে তুমি হয়তো বলতে পারো যে 1 থেকে শুরু করে 0 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। বিষয়টা এরকম না। তোমার রিকার্সিভ ফর্মুলা অনুযায়ী 0 ফ্যাক্টোরিয়াল এটার ভ্যালুটা আসতেছে 1, ঠিক আছে? আমরা আরো পরবর্তীতে ফিজিক্যাল যে সিগনিফিকেন্স সেটা বুঝবো, ফ্যাক্টোরিয়ালের ফিজিক্যাল সিগনিফিকেন্স বা ফ্যাক্টোরিয়াল দিয়ে আসলে রিয়েল লাইফে কি বোঝায়, এটা তো আমরা ম্যাথমেটিক্যাল আলোচনা করতেছি যে ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে কিছু সংখ্যক সংখ্যার গুণফল বোঝায়। বাট যখন আমি বিন্যাস পড়ানো শুরু করব বা অ্যারেঞ্জমেন্ট পড়ানো শুরু করব, তখন আসলে আমি দেখাবো যে ফ্যাক্টোরিয়ালের রিয়েল লাইফে অ্যাপ্লিকেশনটা কি বা ফ্যাক্টোরিয়াল দিয়ে রিয়েল লাইফে কি বোঝায়। বাট আপাতত আমাদের এই যে এইটা একটা ফর্মুলা, ঠিক আছে? দিস ইজ এ ফর্মুলা, এবং এই ফর্মুলাটা যদি ভ্যালিড হতে চায় বা এই ফর্মুলাটা যদি সঠিক হতে চায়, তাহলে আমাদেরকে মেনে নিতে হবে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা মান নির্ণয় সংক্রান্ত কিছু অঙ্ক করব। আমাদের এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে n+2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 60 ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। n এর ভ্যালু কত আমাদেরকে বলতে হবে, n এর ভ্যালু কত এটা আমাদেরকে বলতে হবে। এই ধরনের অঙ্কগুলোতে তোমরা সবসময় খেয়াল রাখবা যে কোনটা বড়, কোনটা বড়, n-2 বড় নাকি n-1 বড়?
n+2 বড় নাকি n-1 বড়? তুমি চিন্তা করো, n যদি যে কোনো ধনাত্মক স্বাভাবিক সংখ্যা হয় তাহলে অবভিয়াসলি n+2 কিন্তু n-1 এর চেয়ে বড় হবে। সো এখানে n+2টা বড় কার চেয়ে? n-1 এর চেয়ে। যে দুইটাতে ফ্যাক্টোরিয়াল থাকবে সেই দুইটা নিয়ে চিন্তা করবা। এরপরে তুমি যেটা করবা, যেটা বড় হবে সেটা তুমি রিকার্সিভ যে ফর্মুলাটা আমি লিখছি, n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n × n-1 ফ্যাক্টোরিয়াল। সো বড়টাতে তুমি সেই রিকার্সিভ ফর্মুলাটা ইউজ করবা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না ছোটটার সমান হয়। ঠিক আছে, তো আমি একটু সলভ করে দেখাই তোমাদেরকে। n+2 ফ্যাক্টোরিয়াল এইটা সমান সমান হচ্ছে 60 × n-1 ফ্যাক্টোরিয়াল। সো আমরা কি করব, n+2টাকে ভাঙবো। তো অবভিয়াসলি এটাকে ভাঙা যায় এইভাবে, n+2 থেকে 1 বিয়োগ করলে হয় কত? n+1। সো n+1 ফ্যাক্টোরিয়াল, তাই না? 60 × n-1 ফ্যাক্টোরিয়াল। সো এটাকে আরো ভাঙতে হবে। আমি বলছি ছোটটা সমান না হওয়া পর্যন্ত তোমাকে ভাঙতে হবে। সো তুমি এটাকে আরো ভাঙবো। আমি যদি আরো একটু মানে একবারে করি তাহলে জিনিসটা হবে এরকম, n+2 × n+1। এটাকে ফার্দার ভাঙলে কত হতো? n ফ্যাক্টোরিয়াল হতো, তাই না? এখানে n ফ্যাক্টোরিয়াল হতো, বাট n ফ্যাক্টোরিয়াল না, আমি আরো ভাঙবো। সো তুমি যদি এটাকে ফার্দার আরেকটু ভাঙবো তাহলে এরকম হবে n × n-1 factorial. This is equals to 60 × n-1 factorial. এরপরে আমরা করব কি, ব্যাপারটা নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো। আমি হচ্ছে এইটাকে রিকার্সিভ ফর্মুলা দিয়ে ভাঙছি। প্রথম স্টেজে ভেঙে এটা হয়েছে, দ্বিতীয় স্টেজে ভাঙলে এখানে একটা n আসতো, তৃতীয় স্টেজে ভাঙলে n × n-1 ফ্যাক্টোরিয়াল। সো n-1 ফ্যাক্টোরিয়াল যখন বোথ সাইডে চলে আসছে তখন আমি এইটার সাথে এটা ক্যান্সেল আউট করে দিলাম। ক্যান্সেল আউট করে দেওয়ার পরে এই সাইডে আমাকে এটা গুণ করতে হবে এবং সেইটা ইকুয়ালস টু হবে কত? 60। সো গুণ অঙ্কটা করো। সো এটা তুমি যদি গুণ করো, গুণ করলে তোমার আসতেছে কত? n² + n, এর সাথে গুণ করতে হবে n+2, দিস ইজ ইকুয়ালস টু কত? 60। সো হিসাব নিকাশ করো, তোমার আসতেছে কত? n³ + 2n² + n² + 2n, this is equals to 60. So n³ + 2n² + n² মানে 3n², তাই না? + 3n² + 2n - 60 equals to 0. সো এটাকে তোমার সলভ করতে হবে, সলভ করে n এর ভ্যালুটা বের করতে হবে। একটু সমাধান করো, তোমাকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি যে ভাগশেষ উপপাদ্য, তাই না? একটা ভ্যালু বসাও, ভ্যালু বসা চেক করো আসলে কতর জন্য এটা 0 হয়। একটু নিজেরা ফ্যাক্টরাইজ করো, ঠিক আছে? তোমাদেরকে সময় দিলাম, নিজেরা একটু ফ্যাক্টরাইজ করো। আচ্ছা, সো তুমি যদি ভাগশেষ উপপাদ্য অ্যাপ্লাই করো তাহলে তুমি দেখবা যে এখানে যেহেতু সবগুলা প্লাস, তুমি যদি n এর জায়গায় 3 বসাও, n এর জায়গায় 3 বসালে কি হবে? n এর জায়গায় 3 বসালে এটা আসতেছে তোমার 27, 3 বসালে এটাও আসবে 27, এটা আসবে হচ্ছে গিয়ে 3 বসালে আসতেছে 6 এবং এখানে আছে -60, যেটা সমান সমান হচ্ছে কত? 0। তার মানে n = 3, n = 3 হচ্ছে এই ইকুয়েশনটার একটা মান, তাই না? তো তোমরা জানো যে n = 3 হলে n - 3 কি হবে? n - 3 হবে একটা উৎপাদক। সো আমরা ভাগশেষ উপপাদ্য দিয়ে পাইলাম, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে পাইলাম যে n - 3 এই ফাংশনটার একটা উৎপাদক হবে। ওকে, তো n - 3 দিয়ে যদি আমি উৎপাদক করি, তোমরা জানো যে এই অঙ্কগুলা এগুলো তোমরা ক্লাস মানে 10 এ হায়ার ম্যাথে করছিলাম মনে হয়, একসাথে 3 লাইনের অঙ্ক করতে হয়। তো এখানে আমি n - 3 একটা উৎপাদক নিলাম, কয়বার লিখতে হবে? 3 বার লিখতে হবে, যেহেতু পাওয়ার 3 আছে। আচ্ছা, কি করতে হয়? একসাথে 3 লাইনের কাজ করতে হয় না? n³ এখানে আমি লিখলাম n³, n দিয়ে যদি n³ কে ভাগ করি তাহলে আমার আসতেছে n²। সো এখানে আমি লিখে দিলাম n², দেন n² এর সাথে 3 কে গুণ করে আমি পাচ্ছি -3n²। উপরে দেখাও, উপরে আছে +3n², আমি লিখছি -3n²। সো ব্যালেন্স করতে গেলে যেহেতু +3n² আছে, আমাকে ব্যালেন্স করতে গেলে লিখতে হবে +6n²। দেখো +6 এবং -3 দুইটা মিলে কিন্তু +3 হয়ে যায়। দেন এই 6n² কে আমি যদি আবার n দিয়ে ভাগ দেই তাহলে আমার এখানে আসতেছে +6n, 6n এর সাথে -3 গুণ করলে আসে -18n, 18n। উপরে দেখতেছি আছে +2, নিচে আছে -18, উপরে আছে +2, আমাকে +2 বানাতে হবে। সো আমাকে অ্যাড করতে হবে কত?
প্লাস 20n। দেখো প্লাস 20 মাইনাস 18 যোগ বিয়োগ করলে প্লাস 2n হয়। তো এগেইন প্লাস 20n কে আমি যদি n দিয়ে ভাগ করি আমার এখানে আসতেছে প্লাস 20 এবং প্লাস 20 কে মাইনাস 3 দিয়ে গুণ করলে আমার এখানে আসতেছে 60। দেখো উপরে কিন্তু তোমার 60 মিলে গেছে। সো যখন তোমার এটা মিলে যাবে দ্যাট মিন্স তোমার ফ্যাক্টরাইজেশনটা ঠিক আছে। সো এইভাবে আমরা একসাথে 3 লাইনের কাজ করলাম। 3 লাইনের কাজ করার পর আমার এখান থেকে n-3টা যদি কমন যায় তাহলে থাকবে n² প্লাস 6n প্লাস 20 ইকুয়ালস টু 0। তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করেছো যে n ফ্যাক্টোরিয়াল বলতে আসলে আমরা কি বুঝাইছিলাম? আমরা n ফ্যাক্টোরিয়াল দিয়ে বুঝাইছিলাম 1 থেকে শুরু করে n পর্যন্ত সবগুলো ধনাত্মক স্বাভাবিক সংখ্যার গুণফল। দ্যাট মিন্স n যেটা, nটা কিন্তু একটা পজিটিভ সংখ্যা হতে হবে এবং এটা পূর্ণ সংখ্যা হতে হবে, ভগ্নাংশ হওয়া যাবে না। ঠিক আছে, আমরা ভগ্নাংশ ভ্যালুগুলা নিব না। তো ভগ্নাংশ ভ্যালুগুলা যদি আমি না নেই তাহলে এখান থেকে আমার n-3 সমান সমান আমি 0 বলতে পারি এবং n² প্লাস 6n প্লাস 20 ইকুয়ালস টু 0। এইটা তুমি যদি সমাধান করে দেখো, সমাধান করলে দেখবা n এর ভ্যালুটা ভগ্নাংশ আসে না, এটা একটা কাল্পনিক সংখ্যা আসে বা অবাস্তব সংখ্যা আসে। অবাস্তব সংখ্যা না, ঠিক কাল্পনিক সংখ্যা আসবে। কিভাবে বুঝলাম? নিশ্চয়ক, তোমরা নিশ্চয়কের ভ্যালু হয়তো জানো, b² - 4ac। b হচ্ছে এখানে 6, সো 6² মানে হচ্ছে 36 এবং 4ac যেটার ভ্যালু হচ্ছে 4 20 80 হবে। সো যেহেতু b² - 4ac লেস দ্যান 0, তার মানে এটা একটা কাল্পনিক সংখ্যা হবে। হোয়াট এভার, আমার এটা লাগতেছে না, এটা নট ইকুয়ালস টু 0। সো নট ইকুয়ালস টু 0 হলে এখান থেকে আমরা n এর ভ্যালু পেয়ে গেলাম, n ইকুয়ালস টু 3 এন্ড দিস ইজ আওয়ার অ্যানসার। অর্থাৎ আমাদের যে মেইন ইকুয়েশনটা ছিল, মেইন ইকুয়েশনে n এর ভ্যালু 3 হলে স্যাটিসফাই করবে। একটু বসায় দেখবো নাকি? n এর ভ্যালু 3 হলে 3 আর 2 যোগ করে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, মানে রাইট সাইড আসতেছে কত? 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 120। এবং তুমি যদি n এর জায়গায় এখানে 3 বসাও, 3 বসালে 3 - 1 দ্যাট মিন্স 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু তোমরা অলরেডি জানো, 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে 2। 2 কে যদি 60 দিয়ে গুণ করো তাহলে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আসতেছে 120। তার মানে n এর ভ্যালু 3 হলে আমার ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। ওকে, সো আমরা মান নির্ণয় সংক্রান্ত একটা অঙ্ক করলাম। এখানে প্রমাণ সংক্রান্ত একটা অঙ্ক আছে, সেটা কি রকম? প্রমাণ করো যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইনটু n ফ্যাক্টোরিয়াল। এটা কি রকম? প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল। সো গুণফলটা আসলে কি? গুণফলটা হচ্ছে 1 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন ডট 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 ডট। যেহেতু সবগুলো বিজোড় সংখ্যা বলছে, সো 1 3 5 7 আমি নিলাম। n সংখ্যক বিজোড় সংখ্যা বলছে, তো n সংখ্যক বিজোড় সংখ্যাটা কত? n সংখ্যক বিজোড় সংখ্যাটা হচ্ছে 2n - 1। ঠিক আছে, এটা হচ্ছে n সংখ্যক মানে n তম বিজোড় সংখ্যা। কিভাবে পাইছি সেটা হচ্ছে তোমরা একটা জানো যে a প্লাস n - 1 ইন্টু d, এটা হচ্ছে n তম পদ, তাই না? তো এই যে অনুক্রমটা, সেই অনুক্রমের প্রথম পদ হচ্ছে 1, n তম পদই আমি চাচ্ছি, এবং সাধারণ অনুপাত বা সাধারণ অন্তর এটা হচ্ছে 2। তো তোমার আসতেছে 1 প্লাস 2n - 2, সো 2n - 1 আসতেছে, রাইট? তো এই জন্য আমি লিখছি 2n - 1। ওকে ফাইন। সো এই গুণফলটাকে এই আকারে লিখতে হবে। এই গুণফলটাকে এই আকারে কিভাবে লেখা যায়? দেখো এইখানে যা ছিল সবগুলো কিন্তু বিজোড় সংখ্যা। সো আমি এখন করব কি, বিজোড় সংখ্যা তার সাথে জোড় সংখ্যা সবগুলো সংখ্যাই লিখবো। সো উপর আমি লিখবো 1 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5 গুণন 6 গুণন এইভাবে 2n - 1 এবং তার পরবর্তী সংখ্যা হচ্ছে কত? 2n, জোড় সংখ্যাটা হচ্ছে 2n। সো দেখো আগে কিন্তু শুধু বিজোড় সংখ্যাগুলো ছিল, এবার আমি বিজোড় সংখ্যার সাথে সাথে জোড় সংখ্যাগুলোকে এখানে ইনক্লুড করলাম। সো ইনক্লুড করলেই তো হবে না, তুমি অতিরিক্ত লিখছো, তার মানে সে অতিরিক্ত জিনিসটাকে ভাগ দিতে হবে। সো অতিরিক্ত লিখছি কি, জোড় সংখ্যাগুলো অতিরিক্ত লিখছি, সেই জোড় সংখ্যাগুলো আমি নিচে ভাগ দিয়ে দিব, ভাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো মজাটা কোথায়? মজাটা হচ্ছে উপরে 1 থেকে শুরু করে 2n পর্যন্ত যতগুলো সংখ্যা ছিল সবগুলো সংখ্যার গুণফলটা কিন্তু তোমার লবে আছে। 1 2 3 4 এইভাবে 1 থেকে শুরু করে 2n পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল, যেটাকে আমি চাইলে ফ্যাক্টোরিয়ালের ডেফিনিশন অনুযায়ী বলতে পারি
2n ফ্যাক্টোরিয়াল 2n ফ্যাক্টোরিয়াল। আর নিচে কি করা যায়, নিচে দেখো সবগুলো হচ্ছে জোড় সংখ্যা, তো সবগুলো যদি জোড় সংখ্যা হয়, সবগুলো জোড় সংখ্যা প্রত্যেকটা থেকে আমি 2 বের করে নিয়ে আসতে পারবো। যেমন দেখো এখানে 2, সো এই 2 মানে কিন্তু কত বলো তো, 2 মানে হচ্ছে 2 গুণন 1। 4 মানে কত, 4 মানে হচ্ছে 2 গুণন 2। 6 মানে কত, 6 মানে হচ্ছে 2 গুণন 3। সো এইভাবে সবগুলোর সাথে একটা করে 2 আছে। কতগুলা আছে, 2 4 6 8, এইভাবে 2n পর্যন্ত টোটাল n সংখ্যক উৎপাদক আছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম জোড় সংখ্যা, দ্বিতীয় জোড় সংখ্যা, তৃতীয় জোড় সংখ্যা, এইভাবে 2n হচ্ছে n তম জোড় সংখ্যা এবং সবগুলোর সাথে একটা করে 2 আছে। তো আমি যদি এই সবগুলা 2 যেহেতু গুণ অবস্থায় আছে, সবগুলা 2 মানে n সংখ্যক 2 কে যদি গুণ করি, তাহলে সেটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n। আর বাকি থেকে যাবে কি, বাকি থেকে যাবে এই যে 1 2 3 4, এভাবে এই জিনিসগুলো বাকি থেকে যাবে 1 2 3 4। এইভাবে 2n থেকে যদি 2 আউট করে নাও, তাহলে তোমার লাস্টে থেকে যাবে কত, n। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে নিচে এই যে ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে, এটা আবার 1 থেকে শুরু করে n পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। 1 থেকে শুরু করে n পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল, সেটাকে তুমি লিখতে পারো, আগে থেকে 2 টু দি পাওয়ার n ছিল, 1 থেকে শুরু করে n পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফলকে তুমি লিখতে পারো n ফ্যাক্টোরিয়াল। এবং উপরে ছিল কত, উপরে ছিল 2n ফ্যাক্টোরিয়াল। এবং এটাই দেখো, এটাই তোমাকে অ্যাকচুয়ালি কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। সো দিস ইজ রাইট হ্যান্ড সাইড। এটাকে তুমি চাইলে বলতে পারো লেফট হ্যান্ড সাইড। সো প্রমাণটা হয়ে গেল। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল, দেখো কুমিল্লা বোর্ড 2011-তে পরীক্ষায় এসেছিল এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যাই হোক, সো আজকে আমরা এই লেকচারের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে লেকচারটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমাদের কাছে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের ফেসবুক গ্রুপ আছে প্রবর্তন.23, বা প্রবর্তন লিখে সার্চ দিলে তুমি ফেসবুকে পেয়ে যাবা। এই গ্রুপে জয়েন করে তুমি যে কোনো ধরনের প্রশ্ন করতে পারো, ফিজিক্স, ম্যাথ বা অন্যান্য সাবজেক্টগুলো নিয়েও করতে পারো, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমাদের পেইড কোর্সগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে ভিজিট করতে পারো www.proborton.org। সো আজ এই পর্যন্তই, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।